This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে শুভজিতের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুভজিৎ, কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্য সভা করলেন। সেই সভা থেকে এই কাকে কাকে ঠিক কটাক্ষ করলেন, নির্বাচন কমিশনকে নিশানা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন, আমরা একের পর এক সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। ভোটের 2 মাস আগে বাংলাকে অপদস্থ করতে চায়, ভোটাধিকার কেড়ে নিতে চায়, ধ্বংস করতে চায় গণতন্ত্রকে, স্বেচ্ছাচারিতা চলছে। মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু, এসসি এসটিদের ভোটাধিকার থাকবে না। ইতিমধ্যেই 46 জনের মৃত্যু হয়েছে। নেতাজি ইন্ডোরের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ইলেকশনের 2 মাস আগে deliberate attempt to malign Bengal, মানুষের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, টোটাল অটোক্রেসি চলছে। মতুয়াদের ভোট থাকবে না, রাজবংশীদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না। 46 জন অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের উপর হিন্দুও আছে, এটা মাথায় রাখবেন। তবে এখানে শেষ নয়, এসআইআর ম্যাপিং ভুল হয়েছে, একটা বিরাট বড় ভুল। 2002 এর পর আসন পুনর্বিন্যাস কি বিবেচনা করে করা হয়েছিল কমিশনকে আক্রমণ করে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। 2001 লাস্ট ইলেকশন হলো, যখন ডিলিমিটেশন হলো, একটা ভোটার আর একটা কনস্টিটিউয়েন্সিতে চলে গেল। তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর, এখন হয়ে গেছে ভবানীপুর, যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড। সব জেলাতেও তাই হয়েছে, সব অ্যাসেম্বলিতে। এই ওয়ার্ডটা এখানে ছিল, চলে গেছে ওই ওয়ার্ডে। এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে, ওই ওয়ার্ডে। ম্যাপিংটাই তো ভুল। Your mapping is absolutely wrong and it's a great blunder. আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন? আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আমরা শুনলাম যে আক্রমণটা করেন তার অনেকাংশেই কমিশনকে লক্ষ্য করে, এবং কমিশনকে লক্ষ্য করে তিনি ট্যাক্টফুলি বললেন মতুয়াদের নাম বাদ যাচ্ছে, গণতন্ত্র নষ্ট হচ্ছে, অনেকের ভোটাধিকার চলে যাচ্ছে, এসআইআর এর যে ম্যাপিং হয়েছে সেটা পর্যন্ত ভুল হয়েছে। এবং একটা জায়গায় তিনি স্পেসিফিক অভিযোগ করেছেন খোকা বাবুদের আবদার রাখতে বলা হয়েছিল নির্বাচন কমিশনকে, বিজেপির খোকা বাবুদের আবদার রাখতে বলা হয়েছিল। আপনারা কিভাবে দেখবেন তার এই আক্রমণ? দেখুন, উনি আক্রমণ নির্বাচন কমিশনকে যা করছেন আর এসআইআর এ ফলিতভাবে তৃণমূল কংগ্রেস যা করছে তা সম্পূর্ণ বিপরীত। তৃণমূল কংগ্রেস বিএলএ 1 কেন নিয়োগ করেছে এসআইআর এর নিয়ম মেনে? তৃণমূল কংগ্রেস 66,000 বিএলএ 2 কেন নিয়োগ করেছে? 81,000 বুথে, বাকি বুথে বিএলএ 2 দিতে পারেনি, সে ভিন্ন বিষয়, কিন্তু 66,000 বিএলএ 2 কেন নিয়োগ করেছে? তৃণমূল কংগ্রেসের বিএলএ 2রা বিএলওদেরকে চাপ তৈরি করে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে কেন সাহায্য করেছেন? দিদির দুধ অ্যাপে অন্য লোকের তথ্য চুরি করে কেন তা আপলোড করেছেন? অর্থাৎ ভোট রক্ষা শিবির কেন করেছেন? এই পুরো প্রক্রিয়াতে বোঝা যাচ্ছে যে তৃণমূল সমস্ত দলের সাব ডিভিশনাল লেভেল পর্যন্ত সমস্ত অল পার্টি মিটিং এ তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। উনি যদি মুখে এসআইআর এর বিরোধিতা করেন, এই প্রক্রিয়া থেকেই দলকে দূরে সরিয়ে রাখতে পারতেন। কিন্তু একদিকে তিনি ফলিতভাবে এসআইআর এর প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটারদের নাম তোলার জন্য কাজ করছেন, যে কাজ ভারতীয় জনতা পার্টিও করছে। কারণ একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়, অনুপ্রবেশকারীদের নাম যেন না থাকে। উনি চাইছেন অনুপ্রবেশকারীদের নামটাও থাকতে। এইখানেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স।
ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিকে নেতাজি ইন্ডোর থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সৌরভ। সৌরভ, আজকে যে আক্রমণ এবং সেখানে মতুয়াদের নাম উল্লেখ করে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি আমরা একাংশ দেখেছি মতুয়ারা যথেষ্ট উদ্বেগে রয়েছেন যে তারা নাগরিকত্ব পাবেন কিনা, তারা ভোটাধিকার তাদের মধ্যে থাকবে কিনা, এই বিষয়টা নিয়ে যখন চিন্তা রয়েছেন আজকে নেতাজি ইন্ডোরের সভা থেকে সেই কথাটা বলছেন এবং বলছেন যে এসআইআর এর ম্যাপিং পুরোপুরি ভুল হয়েছে। বিজেপির যে কথা আমরা শুনলাম, সত্যি তো তৃণমূল তো বিএলএ নিয়োগ করেছিল, কিন্তু এইভাবে নিশানা করে কমিশনকে নিশানা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দিতে চাইলেন রাজ্যের তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে? শর্মিষ্ঠা, আজকে ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের রাজনৈতিক সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা কোথায়? তা হলো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ, তাকে দাঙ্গাবাজ বলা। প্রধানমন্ত্রীকে সাধারণত আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে প্রধানমন্ত্রীকে ছেড়ে অনেক সময় প্রধানমন্ত্রী জানেন না দেশ চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি দাঙ্গাবাজকে দিয়ে কি দেশ চালানো যায়? এভাবে অমিত শাহকে অনেক দিন পর কিন্তু আক্রমণ করতে শোনা গেল তৃণমূল সুপ্রিমোকে। পাশাপাশি জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছেন তিনি। আরও কি অভিযোগ করেছেন? পরিবারতন্ত্র চালাচ্ছেন জ্ঞানেশ কুমার। শুধু তাই না, এ রাজ্যের নির্বাচন কমিশনের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তাকেও কিন্তু সরাসরি আক্রমণ করেছেন পদ পাওয়ার জন্য, অবসরের পর পদ পাওয়ার জন্য। বিজেপির সাম্প্রতিক যে কটা সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বেশ কয়েকটি জায়গা থেকে তিনি নির্বাচন কমিশনকে যেমন নিশানা করছেন তেমনই নিশানা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এবং আজ আরো অন্যান্য বিজেপি নেতৃত্বকেও নিশানা করতে শোনা গেল। তবে এখানেই তো শেষ নয় শুভজিৎ, আরো বেশ কিছু কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শুধু কথা নয়, সেটা একেবারে চাচা ছোলা আক্রমণ বললেও বোধহয় কম বলা হয়। তার কারণ তিনি বলছেন যে বিজেপির আবদার আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। কমিশনকে কাজে লাগিয়ে বাংলা দখল করতে বিজেপির চালাকি দিয়ে মহৎ কাজ হয় না। নেতাজি ইন্ডোরের সভায় বিজেপিকে ঠিক এইভাবে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পিসিআরকে বলবো সেই পার্টটুকু শোনাতে। আমরা যা লক্ষ্য করলাম, ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো, আর বাংলাকে দখল করব। নানা রকম চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। নেতাজি ইন্ডোরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আরো একটা অংশ আপনাদের শোনাবো, যেখানে তিনি বলছেন যে কারো নামের বানানে সামান্য ভুল হলে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। এজন্য যিনি আত্মহত্যা করলেন তার দায়িত্ব কে নেবে? 46 জনের প্রাণ নিয়েছে কমিশন, বিএলওদের কোনো দোষ নেই। তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন কি বলেছেন তিনি। বিয়ে হয়েছে, মেয়েরা শ্বশুরবাড়ি যায়, তার পদবি অনেকে চেঞ্জ করে, কেউ করে না। যারা চেঞ্জ করেছে আপনারা তাদের বাদ দিচ্ছেন। একটা এর জায়গায় ই হলে কেউ এটাকে এই এর ইউজ করে। একতা, ধরুন বাংলায় নামটা হলো একতা, ইংরেজিতে কেউ এ ইউজ করে, কেউ ই ইউজ করে। তুমি সেটা দেখেও কেটে দিয়েছো নাম, তার জন্য তাকে আত্মহত্যা করতে হলো। হু ইজ রেসপন্সিবল? Who is responsible for this? Election Commission 46টা লোকের প্রাণ নিয়েছো। বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। আচ্ছা, নেতাজি ইন্ডোরের সভা থেকে আরো একটা অভিযোগ করলেন তিনি বিজেপির উদ্দেশ্যে। কি বললেন? যে বিজেপি টাকা দিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে। নেতাজি ইন্ডোরের সভায় এভাবেই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি যখন আমরা দেখলাম মতুয়াদের অভয়বাণী দিলেন তিনি, তার পাশাপাশি মুসলিমদের সংঘবদ্ধ থাকারও বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো সেই বক্তব্য। এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তপশিলি বন্ধুরা আমার সংঘবদ্ধ হন, আদিবাসীরা সংঘবদ্ধ হন।
তবে এই প্রথম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন হুমায়ুন কবির বিজেপির কথা মতো এই কাজ করছে। আমরা এই কথাটির রিয়াকশন আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু আগেও বলেছিলেন যে হুমায়ুন কবির বিজেপির কথা এরকম কাজ করছে, কিন্তু আজকে স্পেসিফিক তিনি বলছেন সংখ্যালঘুদের টাকা দিয়ে আপনারা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টি কোন রকম বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সরাসরি ভাবে একটা কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে সংখ্যালঘু নয়, পশ্চিমবাংলায় দ্বিতীয় সংখ্যাগুরু মুসলমানদের এক কাট্টা হতে বলছেন, তার পেছনে আসলে তিনি বলছেন মুসলমানদের যত দ্রুত সম্ভব জিহাদিকরণ করতে এবং জিহাদি মুসলমানদের এক কাট্টা হতে বলছেন। পশ্চিমবঙ্গে থাকা বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা মুসলমান এবং পশ্চিমবঙ্গের কিছু কট্টরবাদী পাকিস্তানপন্থী মুসলমানকে নিয়ে তিনি একটি ব্রিগেড তৈরি করেছেন, যেটার নাম জিহাদি ব্রিগেড। তৃণমূল কংগ্রেসের জার্সি পরে এরা বিভিন্ন সময় শুধুমাত্র হিন্দু নয়, হিন্দু মেয়েদের শুধু শাহজাহানের ডেরায় নিয়ে গিয়ে পিঠে বানিয়েছে, কিংবা হিন্দুদের শুধু খুন করেছে হরগোবিন্দদের মুর্শিদাবাদে বা মালদায় কিংবা কোচবিহারে কিংবা বসিরহাটে, তা নয়। এরা সর্বতভাবে হিন্দু সমেত যারা জাতীয়তাবাদী মুসলমান তাদের উপরেও আঘাত এনেছে, বহুবার আক্রমণ করেছে। হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি এদেরকে হারাবে, তৃণমূল হারছে। অনেক ধন্যবাদ। আরো বেশ কিছু বক্তব্য আপনাদের শোনাবো। যেমন বলেছেন বানান ভুলের অছিলা এসআইআর এর নাম কাটা গিয়েছে, অনেকে সেই কথাটা বলে না, যে কোচবিহারের উদাহরণ তুলে। এবার আর কোনো পিকনিক হবে না, 2026-এ জেতার পর পিকনিক হবে। দলীয় কর্মীদের কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। ডিলিমিটেশনে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বাতিল। বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে, বাতিল। বাংলা ইংরেজিতে নামের স্পেলিং এ ডিফারেন্স আছে, বাতিল। এই অধিকারটা কে দিল? এলাকায় এলাকায় শান্তিপূর্ণ মিছিল মিটিংও চলবে, আর বিএলএ 1 বিএলএ 2 দের ডিস্টার্ব করা চলবে না। তাদের বড় দায়িত্ব পালন করতে হবে। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যে কাজ করতে 2 বছর লাগে, গায়ের জোরে তা 2 মাসে করতে হবে, যাতে ভোটের 6 মাস আগে থেকে সরকার কোনো উন্নয়নের কাজ করতে না পারে। সব এজেন্সিকে নিজেদের দালাল বানিয়েছে বিজেপি। বিজেপিকে চক্রান্তকারী, অনাচারী, দুরাচারী বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দুর্যোধন ও দুঃশাসনের সঙ্গেও তুলনা করেছেন আজ তৃণমূল সুপ্রিমো। গায়ের জোরে যে কাজটা করতে 2 বছর লাগে, সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি, তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। চক্রান্তকারী দল, অত্যাচারী দল, দুরাচারী দল, দুর্ব্যবহারের দল, অনাহারী দল, তোমাদের দুটোকে দুর্যোধনার দুঃশাসন। তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরণ। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ যেমন আপনাদেরকে জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশনকে আক্রমণের পাশাপাশি বেশিরভাগ আক্রমণ কার উদ্দেশ্যে ছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে। আজকে কি বলেছেন প্রধানমন্ত্রী ও দেশকে নিয়ন্ত্রণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। প্রতিদিন যদি আপনি অ্যাপ চেঞ্জ করেন, তার মানে কি আপনি নিজে শিওর নয়? বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে, ওই হোম মিনিস্টার, অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, বাদ বাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সব কিছু একসাথে বলতে নেই। বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে। তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন। আমার ডাউট আছে, প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন, আর দেশটাকে উনি কন্ট্রোল করেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর স্বাভাবিকভাবে পাল্টা প্রতিক্রিয়া এসেছে বিজেপির দিক থেকেও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন? সার কৌশলে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিভাবে খোঁচা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে 26 যত এগিয়ে আসছে
তত অমিত শাহজির স্ট্র্যাটেজির ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অবস্থা আরও খারাপ হচ্ছে। তার ভয় এরকম পাগলের প্রলাপ বলছে, তো নতুন কিছু নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিশ্বের তাবর তাবর নেতারা কন্ট্রোল করতে পারে না, তারা প্রধানমন্ত্রীকে দিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করাতে পারেন না আমাদের নরেন্দ্র মোদীকে দিয়ে, আর অন্য কেউ কন্ট্রোল করবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বকে কন্ট্রোল করে। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় অপরিকল্পিতভাবে এসআইআর আক্রমণ মমতার। বিজেপি কমিশন হয়েছে, আমরা কাজ করা হবে, আমার কাজ করা হবে। বিজেপিকে এভাবেই ঠিক চ্যালেঞ্জ করলেন আজ তৃণমূল সুপ্রিমো। আদালতে যত খুশি মামলা করুন, আমার গলা কেটে নিলেও পরোয়া নেই, মানুষের কথা বলবো, বাংলা না থাকলে দেশ থাকবে না। ঠিক এভাবেই আজ হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন, আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত কেস করবেন করবেন, থাকলে চাইলে গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবো। কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। আর বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবেন। এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। শুনানি আর কয়েকদিন পরে, কিন্তু তার আগে বিএলও যে অ্যাপ, সেই অ্যাপে একটা নতুন সংযোজন হয়েছে। ভোটারের কাছে যে শুনানি নোটিশ পৌঁছেছে সেটা নিশ্চিত করতেই এই অ্যাপ। শুনানিতে আসুক বা না আসুক, ভোটারকে যে ডাকা হয়েছিল তার প্রমাণ থাকবে। বিএলও এই অ্যাপ চালু কমিশনের। এই অ্যাপে শুনানির আপডেট এবং শুনানিতে আসুক বা না আসুক ভোটারকে যে ডাকা হয়েছিল তার প্রমাণ রেজিস্টার্ড থেকে যাবে এই নতুন অ্যাপে, এই নতুন সংযোজনে। ভোটারদের কাছে যে নোটিশটা পৌঁছেছে, মানে যাদের কাছে নোটিশ দেওয়ার কথা, সেটাকে নিশ্চিত করার জন্যই নির্বাচন কমিশন এটা করেছে বলে আমাদের মনে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ভোটারদের কাছে তো বিএলওরা অনেকবার গেছেন, আবার তাকে নোটিশ নিয়ে যেতে হবে। এবং বিষয়টা হচ্ছে কি জানেন তো, বিএলওদের যে পরিশ্রমটা দিনের পর দিন বাড়ছে, এবং তাদের উপর এই যে চাপ, একটার পর একটা কাজের চাপ, অমানবিক চাপ, এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এই ধরনের যে কাজগুলো, সেগুলো যদি আগে থেকেই সব শিডিউল করে রাখতো বা আগে থেকেই সব নির্ধারিত করে রাখতো, সেটা আরও বেশি ভালো হতো বলে আমাদের মনে হয়। কমিশন বিজেপির বন্ডেড কৃতদাস, এভাবেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 22 থেকে 24 বার নির্দেশ বদল করেছে কমিশন। প্রতিদিন একবার করে নির্দেশ বদল করা হয়েছে। বিজেপিকে জেতাতে গিয়েই এই কাজ করেছে কমিশন। কিভাবে আক্রমণ করেছে শুনবো। সর্বক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রতিনিয়ত অ্যাপসের পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটি ব্যাঘাত ঘটছে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস, বিজেপি আর দ্য কালপ্রিটস। বিজেপিকে জেতানোর জন্য জামাই ডিএম, মেয়ে ডিএম, শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ। বলবার কেউ থাকবে না। তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে হরিদাস? কৃতদাস কয়েকজন বিজেপির বন্ডেড লেবার জুটেছে। বন্ডেড লেবারদের একটা সম্মান থাকে, এরা বন্ডেড লেবার নয়, বন্ডেড কৃতদাস। বাংলাদেশে
দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তীব্র ক্ষোভ এবার এপার বাংলাতেও ধরা পড়ছে। আমরা ঠিক এই আশঙ্কাটাই করছিলাম, ওপার বাংলায় যেভাবে বেছে বেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, মারধর, পুড়িয়ে খুনের ঘটনা পর্যন্ত হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ, সেই ঘটনার আজ এবারে এপার বাংলায় পড়তে শুরু করেছে। শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা অফিসে বিক্ষোভ, বিশ্ব হিন্দু পরিষদে, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এই মুহূর্তে তাদের ঠিক কি বক্তব্য, তারা কি বলছেন? দেখো, আমি ছবিতে দেখাবো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের অসুবিধা হচ্ছে তার প্রতিবাদে কিন্তু বিশাল যে অফিস থেকে বাংলাদেশ, সেই অফিসের বাইরে হিন্দুদের জমায়েত, বাংলাদেশের থেকে মুসলিম এখানে এসেছেন, তারা বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার আমি বন্ধ করতে হবে। যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে একজনকে জীবন্ত জরিমানা রেখে তার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন হিন্দু সংগঠনগুলো এখানে এসেছে। একদম প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার অডিওটা আরেকটু ক্লিয়ার হবে, কারণ কথা বোঝা যাচ্ছে না। আমরা বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ দেখছি এবং বাংলাদেশে যেভাবে বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মারধর আমরা দেখেছি, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। দীপু দাসকে যেভাবে অত্যাচার করা হয়েছে, যে ঘটনা ইতিমধ্যে শুধুমাত্র 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেখানে প্রচুর মানুষের ভিড় দেখা গিয়েছিল, মুঠোফোনে সেই মুহূর্তে বন্দি করতে দেখা গিয়েছিল। তো সেই ঘটনা নিয়ে তার আজ এপার বাংলাতেও পড়তে শুরু করে দিয়েছে। তারা প্রতিবাদ করছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, কারণ বাংলাদেশের যে ভিসা অফিস রয়েছে এপার বাংলায় শিলিগুড়িতে, সেই ভিসা অফিসের সামনে তারা প্রতিবাদ করছে। গত 19 তারিখে আমাদের পড়োশী মুল্ক বাংলাদেশে 5 আগস্ট থেকে যে কাণ্ড নাচ তাণ্ডব বাংলাদেশের হচ্ছে, আবার 19 তারিখে আমাদের দীপু চন্দ্র দাস একটা হিন্দুকে নির্মম হত্যা করে আগুনের হাওয়ালে করে দেওয়া হয়েছে। এটা বিরোধে আমরা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারকে অতি বিলম্ব যা কোনো কানুন অ্যাটেম্প নিতে হবে সুরক্ষা করার জন্য। হিন্দু মঠ মন্দির, হিন্দু মা বোনেদের সুরক্ষা, এটাকে কনফার্ম করতে হবে। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। দুই দেশের সম্পর্কের অবনতির জন্য ইউনূসকেই দায়ী করলেন তিনি। ইউনূসের সরকার নখদন্তহীন, কোনো ক্ষমতা নেই। বাংলাদেশে এখন হিংসাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংখ্যালঘুদের রক্ষা করতে ইউনূস ব্যর্থ, কট্টরপন্থীদের হাতে চলে গিয়েছে বাংলাদেশের বিদেশ নীতি। সেই কারণেই ইউনূস সরকার ভারত বিরোধী বিবৃতি দিচ্ছে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকার এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা। আর একই সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি আশা রাখছেন যে বৈধ সরকার ক্ষমতায় এলে সম্পর্কের উন্নয়ন ঘটবে। এক হাদির জন্য কান্নাকাটি, হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে, দীপুর দোষটা কি ছিল, কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। তার এক সন্ত্রাসীকে কেন, তারা তো নিজেরাই মারছে, প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব, এখানে আওয়ামী লীগের কি? কিন্তু দোষ সব মারে তারা, আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি, পুরস্কৃত করে, আর সব দোষ হলো আওয়ামী লীগের, মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে, কিন্তু সত্যের জয় হবেই হবে, সত্যের জয় হবেই। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সকলের জয় হবে। অন্যদিকে দীপু দাস হত্যার বিচার চেয়ে ভারত চাপ বাড়াতেই পাল্টা ছুঁতো খুঁজতে শুরু করলো বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভকে অস্ত্র করার চেষ্টা করছে ঢাকা। যদিও আগেই সেই ঘটনাকে অতিরঞ্জিত প্রচার বলে নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ দূতাবাসের সামনে কিভাবে বিক্ষোভ, প্রশ্ন তুলেছে বাংলাদেশ। যদিও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ পুলিশ হটিয়ে দেয়, তার
সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, কিন্তু বাংলাদেশে একের পর এক ভারতীয় দূতাবাসে হামলার জবাব ঢাকা এখনো পর্যন্ত দিতে পারেনি। ইতিমধ্যেই হামলার আশঙ্কায় বাংলাদেশে একের পর এক ভিসা কেন্দ্র বন্ধ করেছে ভারত। এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে বাংলাদেশ থেকে। ফের শুট আউটের ঘটনা বাংলাদেশে। হাদির পর এনসিপি নেতার মাথায় গুলিবিদ্ধ এনসিপির খুলনা ডিভিশনের প্রধান মোতালেব শিকদার। হাদির কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে, ঠিক এভাবেই তাকে একেবারে কাছ থেকে গুলি করা হয়েছিল। আবারও সেরকমই শুট আউটের ঘটনা সামনে আসছে। এনসিপি নেতার মাথায় গুলি। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী দীপ, সঙ্গে রয়েছেন দীপ। এই এনসিপি নেতাকে গুলি কে বা কারা করলো, কি ঘটেছে ঘটনাটা জানাও। দেখো, এই অশান্ত বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ঘটনা আমরা সদ্য দেখেছি। সেই ঘটনা জেনে গোটা বাংলাদেশ যখন উত্তপ্ত, সেই পরিস্থিতিতেই এবার জাতীয় নাগরিক পার্টি শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদারকেও মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে বাংলাদেশে। মোতালেব এনসিপির খুলনা ডিভিশনের হেডও। সোমবার দুপুরবেলায় সোনাডাঙ্গা এলাকায়, যেখানে তার বাড়ি, সেই এলাকার আশেপাশেই তাকে মাথায় গুলি চালিয়ে পালায় অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা। জখম নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ কেন মোতালেব শিকদারকে গুলি করলো, কতটা প্রভাব ছিল তার? যেমনটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে এবং এনসিপি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, কয়েকদিনের মধ্যে খুলনাতে একটা বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন এই মোতালেব। সেই প্রস্তুতি রুখতেই বা সেই সমাবেশকে আটকাতেই কি বিরোধী শিবিরের কেউ এটা করলো? পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে। কেন এই শ্রমিক নেতাকে গুলি করা হলো, পুলিশ তার তদন্ত শুরু করেছে। খেয়াল করতে হবে যে এনসিপির নেতাদের গত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশ জুড়ে একটা কখনো চাইছিলাম যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে, মানে হাদিকে জবে থেকে শুট আউটের ঘটনা ঘটেছে তারপর থেকে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল। তারপর তার মৃত্যুর ঘটনা যখন ঘটে গেল, তারপরে পরিস্থিতি আরো সাংঘাতিক হলো। সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির খুলনা ডিভিশনের প্রধান মোতালেব শিকদারকে আবারও কাছ থেকে গুলির ঘটনা, স্বাভাবিকভাবে পরিস্থিতি কি আরো উত্তপ্ত হবে সেদিকে আমাদের নজর থাকছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই এনসিপির খুলনা ডিভিশনের প্রধান যে মোতালেব শিকদার, তাকে গুলি করার পর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবার এনসিপি নেতার মাথায় গুলি, কারণ খুলনা ডিভিশনে তিনি একটি বড় সমাবেশের আয়োজন করছিলেন। সেই সমাবেশ বানচাল করতেই বিরোধী পক্ষের তরফ থেকে কেউ গুলি করেছে কিনা তা ইতিমধ্যেই তদন্ত করে দেখা হবে। তবে বাংলাদেশের পরিস্থিতি কি আরো উত্তপ্ত হবে? আমার সহকর্মী দীপ আমার সঙ্গে ছিলেন। দীপ, দেখো, এই এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ কিন্তু গত 15-16 ডিসেম্বর ভারত থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করার কথা বলে প্রকাশ্যে জনসভা থেকে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল যে প্রয়োজন পড়লে ভারতের যত বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে এবং সেভেন সিস্টার্সকে কাট অফ করে দেওয়া হবে। তারপর থেকেই কিন্তু ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একের পর এক ভারতীয় যে ভিসা সেন্টার গুলো রয়েছে তার সামনে কার্যত মানে জঙ্গি ধাঁচের একেবারে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, ভাঙচুর চলার চেষ্টা করা হচ্ছে, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে এনসিপির আর একজন নেতা, শ্রমিক সংগঠনের নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কিন্তু বাংলাদেশের যে ইন্টারনাল সিচুয়েশন এই মুহূর্তে চলছে সেটাকে আরো জটিল করে তুলবে এবং তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত সেই পরিস্থিতির দিকে নজর থাকছে। তুমিও আমাদের একটার পর এক আপডেট দিতে থাকো। ধন্যবাদ আপাতত তোমায়। আমরা ফুল অ্যান্ড ফাইনালের এখানেও আমরা বেশ রাজ্য রাজনীতিতে যে হ্যাপেনিং নিউজগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন, তখন তো আমরা দেখলাম কি হুমায়ুন কবির তার অনেক আগে থেকেই তিনি নতুন দল ঘোষণা করে দিলেন। নতুন দল ঘোষণার পর তিনি একের পর এক সভাও করলেন। আমরা বেলডাঙ্গায় কি দেখলাম, সেখানে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, বিরোধী দলনেতাকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। অর্থাৎ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। 200 আসনে লড়লে 100 আসনে জিতবো, কি বলেছেন হুমায়ুন কবির শুনবো। বিধানসভায় গায়ে হাত দিয়ে দেখাবেন, চ্যালেঞ্জ জেইউপি প্রধানের। ক্ষমতা থাকলে বিধানসভায় গায়ে হাত দিয়ে দেখান, চ্যালেঞ্জ জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবিরের। বিজেপিকে সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি জিতে যাব।
সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে, দেখবো আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে এক আঙুল দেখালে আপনাকে 2 আঙুল দেখাবো। 200 আসনে লড়লে 100 আসনে জিতবো, এবং সেই আসন যে তিনি জিতবেন শুধুমাত্র যে সংখ্যালঘুদের ভোটেই জিতবেন তা কিন্তু নয়। তিনি বলছেন 70 জন মুসলিম থাকলে সেখানে 30 জন হিন্দুও থাকবে। এভাবেই তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন বিজেপিকে, এবং স্পেসিফিক শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন ক্ষমতা থাকলে বিধানসভায় গায়ে হাত দিয়ে দেখাবেন। চ্যালেঞ্জ জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবিরের। আজ তিনি নতুন দল ঘোষণা করেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারীকে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু বলছেন শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছেন, বলেছেন ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখান, এবং তিনি যে শুধুমাত্র সংখ্যালঘুদের ভোটে জিতবেন না, হিন্দুদের ভোটেও তিনি জিতবেন। কি বলবেন? পশ্চিমবঙ্গের হিন্দু সহ বাকি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানেন যে যে ধরনের র্যাডিক্যাল ইসলামাইজেশন এই রাজ্যে ছড়িয়ে পড়েছে, তাতে এখন শুধু যদি বিজেপি না জেতে 26-এর নির্বাচনে, তাহলে পশ্চিমবঙ্গবাসীর পশ্চিমবঙ্গ ছেড়ে, বাঙালির পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গমন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবিতে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তা প্রায় ধূলিসাৎ হওয়ার মুখে। সেই স্বপ্ন তো কোনোভাবে পূরণ হলোই না, উল্টে বরঞ্চ এই ধরনের জিনিসপত্র আসছে। যে ঝগড়া শেষ হয়ে গিয়েছিল বাবরি নিয়ে, সেই ঝগড়া আবার পুনঃস্থাপিত হতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং হুমায়ুনবাবু সেটা করছেন। হুমায়ুনবাবু শুধু হুমায়ুনবাবু নন, তিনি কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। তিনি বিধায়ক হিসেবে সাসপেন্ডেড নন, তিনি দলীয় কর্মী হিসেবে সাসপেন্ডেড। এটা পুরোটাই তৃণমূলের চক্রান্ত। কাউকে গালাগালি দিয়ে ওরা কিছু করতে পারবে না। তৃণমূল হারছে, বিজেপি জিতবে। যারা অন্য লোকের বিজেপির ভোট কেটে তৃণমূলকে পেছনের দরজা দিয়ে জেতাতে চাইবে, পশ্চিমবঙ্গের জনতা তাদেরকেও পরিত্যাগ করবে। বেশ, ধন্যবাদ। যে ইউপি জনতা উন্নয়ন পার্টি নতুন দল বাংলার রাজনীতিতে, সেই দলের কথা কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন হুমায়ুন কবির। তিনি শুধু বিজেপিকে দল ঘোষণা করে আক্রমণ করছেন তেমনটা নয়, তিনি জোড়াফুলকেও মানে তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করছেন। কি বলছেন তিনি? বলছেন শূন্য করে দেবেন তৃণমূলকে। সরাসরি চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন কবির। তার এই নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণার পর মঞ্চ থেকে তিনি আজ কিভাবে চ্যালেঞ্জ করলেন তৃণমূলকে, কি বললেন শোনাবো আপনাদের আরো একবার। পিসিআরকে বলবো ওই অংশটুকু শোনাতে। ডাকবো মুর্শিদাবাদের জোড়াফুলকে শূন্য করব বলে তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির। আজ থেকে যাকে যে ইউপি সুপ্রিমো বলে ডাকা যেতে পারে, তার কারণ কিছুক্ষণ আগেই তিনি মঞ্চ থেকে তার নতুন দলের কথা ঘোষণা করেছেন, জনতা উন্নয়ন পার্টি। আজ তৃণমূলকে তিনি কিভাবে চ্যালেঞ্জ করেছেন মঞ্চ থেকে আমি শোনাতে বলবো পিসিআরকে। অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই, মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমি তার প্রতিক্রিয়া জানতে যাব। অরূপবাবু, শুধু বিজেপিকে নয়, যে ইউপি নতুন দল ঘোষণার পর তিনি বলছেন যে মুর্শিদাবাদে তৃণমূলকে তিনি শূন্য করে ছাড়বেন, তারই ভবিষ্যৎবাণী, তারই চ্যালেঞ্জ। কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, ভারত সরকার প্রায় সবকিছুতেই জিএসটি বসিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের স্বপ্ন দেখার উপর জিএসটি বসায়। কেউ যদি দিনের বেলা দিবা স্বপ্ন দেখে, এখনো তাকে জিএসটি দিতে হয় না। হুমায়ুন কবির দিবা স্বপ্ন দেখতেই পারেন, তাতে ভারতীয় সংবিধান তাকে আটকাচ্ছে না। কিন্তু একটা বাংলায় প্রবাদ আছে জানেন, আরশোলা শখ হয় পাখি হতে। আরশোলা যখন ডানা নিয়ে ওড়ে ভাবে সেও পাখি, কিন্তু দিনের শেষে আরশোলা আরশোলাই থাকে।
হুমায়ুন কবির যাদের নিয়ে এত বড় বড় কথা বলছেন, ওনার এই কথাগুলো মাথায় রাখা উচিত ছিল। উনি এর আগে কতবার দল বদলেছেন, কংগ্রেস থেকে তৃণমূলে এসছেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, আবার বিজেপি থেকে তৃণমূলে এসছেন, এখন আবার নতুন দল। উনি আগে ঠিক করুন উনি কোথায় থাকবেন। ওনার তো বাকি রয়েছে এখনো শুধুমাত্র বোধহয় এসইউসিআই যোগ দেওয়া, ওটাই শুধু বাকি রয়েছে। এর বাইরে হুমায়ুন কবিরের যে রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই 2019 সালে প্রমাণ হয়ে গিয়েছে। উনি যদি এত বড় বড় কথা বলছেন, বাবরি মসজিদের শিলান্যাস করছেন, বাবরি মসজিদ যারা ভেঙেছিল এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড়, সেই নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার আবেদন জানিয়ে তিনি 2019-এ প্রার্থী হয়েছিলেন। বাংলার সংখ্যালঘু মুসলমানরা বোকা নন, তারা জানেন 365 দিন তাদের সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য 2019-এ ওনার মুর্শিদাবাদের মাটিকে ওনাকে গোহারা হারিয়ে দিয়ে সংখ্যালঘু মানুষরা শিক্ষা দিয়েছিলেন, তাতে পুরো শিক্ষা হয়নি। এবার 26-এ বাকি শিক্ষাটা বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ দিয়ে দেবে। ধন্যবাদ অরূপ আপনার প্রতিক্রিয়ার জন্য। মুখ থুবড়িয়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার, তাদের স্ট্রেংথ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে, 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাত দেন। 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। দেখুন, ভোটের রেজাল্টের পর রাজনৈতিক বিশ্লেষকরা একটা বিষয় ব্যাখ্যা করেন যে সংখ্যালঘু ভোট রাজ্যের শাসক দলের একটা শক্ত জায়গা, একটা বড় অস্ত্র। কিন্তু জানেন তো, আজকে হুমায়ুন কবির সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে রাজ্যে মুসলিমদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, বলেছেন মুসলিমদের ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির ঠিক কি দাবি করেছেন এই বেলডাঙ্গার মঞ্চ থেকে, একবার শুনুন। মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়, কি দিয়েছেন মুসলমানদের? আপনি কটা মুসলিমকে চাকরি দিয়েছেন? আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা। মুসলমান অত বোকা নেই, মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে। একটা কথা আছে না কবিগুরুর, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। ওয়েট করেন মুখ্যমন্ত্রী, আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না, যাওয়া বন্ধ করে দেবো। মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেবো। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে মঞ্চে আইএসএফ এর অবজারভার বসে রয়েছেন, মিমের প্রতিনিধি বসে রয়েছেন, নতুন দল ঘোষণা করে হুমায়ুন কবির প্রশ্ন তুলছেন মুসলিমদের উন্নয়নের জন্য নাকি আপনারা কিছুই করেননি। আপনারা কি ভাববেন, মানে কিভাবে ব্যাখ্যা করবেন তার এই বক্তব্য? কি কোথাও অস্বস্তি তৈরি করতে পারে তৃণমূলের অন্দরে বা ভোট ব্যাংকে? আপনাদের এই চ্যানেলে 2020-তে আপনারা খুঁজলে পেয়ে যাবেন একই হুবহু একই বক্তব্য। আইএসএফ যিনি তৈরি করেছিলেন তিনিও বলেছিলেন মুসলমানদের জন্য কিছু করা হয়নি, জোট বাঁধতে বলেছিলেন আইএসএফ, সঙ্গে ছিল সিপিএম, একই কথা বলেছিলেন। কি হয়েছিল? করলে সিপিএম 0, আইএসএফ 1টা আসন। আর এখানে হুমায়ুন কবির আজকে একই কথা বলছেন, সঙ্গে কে আছে? বিজেপি। তারা সমাজকে ধর্মের আধারে ভাগ করতে চাইছে। এ বলছে হিন্দু এক হও, ও বলছে মুসলমান এক হও। আর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সারা বাংলার জন্য সকলের মাথায় ছাতা হয়ে আছেন। বাংলাতে এই হিন্দু মুসলমান করে ভোট হয় না। আর এই যে সাংঘাতিক একটা কমিউনাল রাজনীতি শুরু করেছেন হুমায়ুন কবির, এটাতে মুসলমানদেরই ক্ষতি হবে। মুসলমানরা কখনো পছন্দ করেনি
বাংলায় এই ধরনের রাজনীতি, মুসলিম লীগ যে কারণে উঠে গেছে, এর মনে রাখা উচিত। এই হুমায়ুন কবিরের একদিন সুযোগ সুবিধা নিলেন, তার মনে রাখা দরকার যে মুসলিম লীগ বলে পার্টিটা উঠে গেছে। আর আইএসএফ এর কি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সিইও অফিসের সামনে আবারও বিএলওদের বিক্ষোভ। সিইও অফিসের সামনে আবারও বিএলওদের বিক্ষোভ, সেই ছবি দেখছেন। আমার সহকর্মী সোমা দাস এই মুহূর্তে রয়েছেন। সোমা, আমরা ছবিটা দেখতে পাচ্ছি, একটু বর্ণনা চাইবো, কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, এই মুহূর্তে বিএলও, তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে ইলেকশন কমিশনের অফিসের সামনে। সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের কি দাবি রয়েছে? আপনাদের দাবি কি? আমরা পশ্চিমবঙ্গ, আমাদের দাবি আছে বিএলওদের ডিউটি 1 মাসের দেওয়া হয়েছিল, এটা পর কি নতুন নির্দেশ আপনারা দিয়ে যাচ্ছেন? নির্দেশের তো এটা কোনো সীমা হওয়া উচিত। শিক্ষকরা কিসের জন্য আছে? শিক্ষকরা আমরা বিএলওরা আমাদের সঙ্গী আছে, বিএলওরা আমাদের সহকর্মী আছে। আমি বিএলও নই, আমি বিএলএ নই, আমরা বিএলওদের সাথী সহকর্মী আছি। আমরা বিএলওদের সহযোগিতার জন্য এসেছি। আমরা এই যে ইসিআই এর প্রতিদিনে নতুন নতুন ফরমান আসছে, আদেশ আসছে, তার বিরোধিতা করার জন্য আমরা এসেছি। এই মুহূর্তে একেবারে ইলেকশন কমিশনের অফিসের সামনে, সেখানে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা। দেখতে পাচ্ছ ইলেকশন কমিশনের অফিসের সামনে সেখানে পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তারা কিন্তু হাতে যে পোস্টার নিয়ে রয়েছে এবং তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এই মুহূর্তে, এবং পুলিশি বাধা, সেই পুলিশি বাধা কিন্তু রয়েছে। কারণ তারা কিন্তু বলেছে ইলেকশন কমিশনে যাবে, ইলেকশন কমিশনে গিয়ে সেখানে তারা কথা বলবেন। আমি কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন, অর্থাৎ যারা আমাদের সাথে দেখা করবে না, আমাদের কষ্ট শুনবে না, কেন মুখ লুকিয়ে রেখেছে? আমরা কি ক্রিমিনাল? আমরা বিএলও, আমাদের সাথে বিএলও। দালালি করছে আমাদের সাথে, দেখা করতে ভয় কিসের? ভয় কিসের? একদিন দেখে নিন, যারা এসে না তারা স্কুলও দেখছে, পরীক্ষাও দেখছে, স্পোর্টস চলছে ওটাও দেখছে, আর এই এসআইআর কাজও দেখছে। এসআইআর কাজ নিয়ে কখনো কেউ বারণ করেনি। একদম কনফার্ম দালালি করছেন। এই চোর শুভেন্দু দালালি করছে, চোর শুভেন্দু দালালি করছে, চোর শুভেন্দু দালালি করছে বিজেপি। আমাদের সাথে দেখা করতে ভয় কিসের? কেন মুখটা কালো হয়ে গেছে? মুখটা কালো হয়ে গেছে। সব হয়েছে, গিয়ে খোঁজ নিয়ে নিন, সব চলছে, সব চলছে। জান গিয়ে আমাকে তো বার করে দিয়েছে, এই দালাল ইলেকশন কমিশন বার করে দিয়েছে। ভয় পেয়েছে ইলেকশন দালাল ইলেকশন কমিশন। গিয়ে যান, গিয়ে জিজ্ঞেস করে নিন, পুরো রেকর্ড। দালাল, এই দালাল জানে সবকিছু, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে নিন। এই মুহূর্তে পুলিশের সাথে যারা তৃণমূলপন্থী বিএলও সংখ্যা এখানে খুবই কম রয়েছে, যেটা বলা হচ্ছে বিএলও অধিকার মঞ্চ। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো বিএলওকে দেখতে পাইনি। যেটা বলা হচ্ছে বিএলও অধিকার মঞ্চের তরফ থেকে তাদের এই প্রতিবাদ, তাদের যে দাবি রয়েছে যে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার পরেও কেন বাড়তি তাদের ওপর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা ইলেকশন কমিশনের কাছে তার জবাবদিহি চায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইলেকশন কমিশনের অফিসের সামনে সেখানে পুলিশের যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। পুলিশের সাথে এই যে অধিকার মঞ্চ, অর্থাৎ বিএলও অধিকার মঞ্চ, তাদের ধস্তাধস্তি হচ্ছে। এবং তারা জবাব দাও, নির্বাচন
আমাদের দাবি দীর্ঘদিন ধরে চলছে, কোনো দাবি মানা হচ্ছে না, একটা পর একটা অসন্তুষ্ট করছে, স্কুলকে বন্ধ করে দিয়ে মাসের কাজ ধরে এটা করছে। আমরা বিএলও মালদা 51 নম্বর এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড করা হয়েছে, রীতিমতো সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে। একেবারেই এখানে যে অধিকার মঞ্চ করা হচ্ছে, অর্থাৎ বিএলও অধিকার মঞ্চ, তৃণমূল পন্থী বিএলও কয়েকজন তাদের হাতে গোনা তারা দাবি করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অধিকার মঞ্চ, এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চেই কিন্তু এখন যারা বিক্ষোভ করছেন তারা ছিলেন এবং তারাই কিন্তু চলে আসেন ইলেকশন কমিশনের সামনে এবং তারা যেটা বলে তারা কমিশনারের সাথে দেখা করতে চান। তাদের দাবি যে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরেও তাদের ওপর বাড়তি কাজের বোঝা চাপিয়ে কেন দেওয়া হচ্ছে, এই জবাবদিহি তারা চান কমিশনারের কাছে, তাই তারা যেতে চান। তবে তাদের এই মুহূর্তে এখানে আটকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ একেবারে পুলিশের সাথে রীতিমতো তাদের ধাক্কাধাক্কি এবং তারা একেবারে ইলেকশন কমিশনের গেটের সামনে বিভিন্ন দিক থেকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের সামনে এখানে বিএলওরা, অর্থাৎ তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন। এবং তোমাকে আমি ওভারঅল একটু ছবিটাও দেখাতে চাই। একদিকে যেমন অধিকার মঞ্চ দেখতে পাচ্ছ, অধিকার মঞ্চের প্রতিনিধিরা তারা রয়েছেন ইলেকশন কমিশনের একটা দিক, অন্যদিকে কিন্তু অপর যে দিক অর্থাৎ ইলেকশন কমিশনের একেবারে গেটের উল্টো দিকে সেখানেও কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। সেখানেও কিন্তু অর্থাৎ চারিদিক দিয়ে, অর্থাৎ একদিকে যেমন মঞ্চের সামনের দিকটা, সেদিকে প্রথমে যে ছবিটা আমি দেখালাম দেখতেই পাচ্ছ বিএলও যে প্রতিনিধি মঞ্চে যারা রয়েছেন, দেখতে পাচ্ছ একজন মহিলা, তিনি একেবারে ব্যারিকেডটি টপকানোর চেষ্টা করছেন। রীতিমতো পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। দেখতে পাচ্ছ মহিলা, সেই মহিলা পুলিশদের সঙ্গে কিন্তু রীতিমতো ধাক্কাধাক্কি করছেন। পুলিশের ব্যারিকেড ভেঙে তিনি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মহিলা, তাকে কিন্তু মহিলা পুলিশ তারা কিন্তু আটকাবার চেষ্টা করছেন, কিন্তু তিনি এই ব্যারিকেড ভেঙে ভেতরে আসার চেষ্টা করছেন। শুধুমাত্র একজন নয়, প্রচুর এখানে এই বিএলও অধিকার মঞ্চের প্রতিনিধিরা তারা এসেছেন এবং তারা এসে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। দেখতে পাচ্ছ তাদের হাতে যে পোস্টার রয়েছে সেটা কিন্তু সেই পোস্টারে কিন্তু পরিষ্কার তারা লিখছেন যে দিন দিন বিএলওদের ওপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের কাজের বোঝা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই তারা জবাবদিহি চান, অর্থাৎ ইলেকশন কমিশনের অফিসে গিয়ে কমিশনারের সাথে দেখা করতে চান। একেবারে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ঢুকে গেলেন, ছবিতে আমরা দেখতে পারলাম একজন ঢুকে গেলেন, ছবিতে আমরা দেখতে পারলাম একজন ঢুকে গেলেন, একজন মহিলা, তিনি রীতিমতো ব্যারিকেড টপকে ধাক্কাধাক্কি করে তিনি বেরিয়ে আসলেন এদিকে। সোমা দেখা যাচ্ছে তাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের এখানে কিন্তু প্রিজম ভ্যান রয়েছে, সেখানে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাকে আটক করা হবে এবং এই মুহূর্তে তাকে গাড়িতে তোলা হচ্ছে। দেখো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তাকে আটক করে নিয়ে যাওয়া হবে। এই মহিলা তিনি কিন্তু নিজেই ব্যারিকেড টপকে আসলেন, ইলেকশন কমিশনের ভেতরে যাওয়ার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু পুলিশের সেখানে বাধা এবং তারপরে কিন্তু তাকে এই মুহূর্তে পুলিশ প্রিজন যে ভ্যান, সেই ভ্যানে তুলে নেওয়া হয়েছে। অপরদিকে কিন্তু এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত চলছে। অন্যদিকটা যদি আমি একটু দেখাই, সূর্যেন্দু তুমি একটু দেখাও যে অন্যদিকে, অর্থাৎ তিনি তো ব্যারিকেড টপকে তিনি চলে আসলেন। এছাড়াও একদম যাকে আমরা দেখলাম ব্যারিকেড টপকে চলে আসলেন, আমাদের জানতে হবে উনি কি বিএলও নাকি উনি আগে একজন যিনি বক্তব্য রাখছিলেন বলছিলেন সহমর্মী হিসেবে এসেছেন, উনি কি বিএলও নাকি সহমর্মিতার জায়গা থেকে এসেছেন একটু জানার প্রয়োজনীয়তা রয়েছে। তুমি সময় হলে অবশ্যই বিষয়টা জানার চেষ্টা করো, কিন্তু এই মুহূর্তে আরও একবার পরিস্থিতি বোধহয় আরও একটু বিশৃঙ্খল হয়ে উঠেছে, একটু দেখতে চাইবো। সিইও দপ্তরের সামনে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। বিএলওরাও রয়েছেন এবং বিএলওদের সমর্থনে যারা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে সেখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা দাবি জানাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে তাদের 1 মাস কাজের কথা বলা হয়েছিল, কিন্তু বারবার নতুন নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। আর কত কাজের চাপ তারা নেবেন, এরকম আগেও আমরা দেখেছি তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। আজও সিইও দপ্তরের সামনে এসে পৌঁছেছেন তারা এবং একের পর এক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। একজন মহিলাকে দেখলাম, তিনি যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এই প্যাটার্ন
এভাবে দিনের পর দিন নির্যাতনের জায়গায় পৌঁছে গেছে। প্রথমে আমাদের ফর্ম বিলি করা ছিল, ফর্ম কালেক্ট করা ছিল, এখন বলছে যে যাদের বাবার নামের বানান ভুল বা ছেলের বয়সের সঙ্গে বয়স মিলছে না, সেক্ষেত্রে আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে, তাদেরকে ডাকতে হবে, চিঠি নিয়ে আসতে হবে। আমাদের আর কোনো কাজ নেই, টিচারদের সামনে পরীক্ষার রেজাল্ট আছে। এখন আমরা কোন দিকে না, আমার সঙ্গে আমি টিচারের সাথে পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছে। আমরা এখানে বিএলওদের মানুষের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছে, টেনে সরিয়ে দিচ্ছে, হাত মারছে আমাদেরকে, পুলিশ গায়ে হাত দিচ্ছে আমাদের। হ্যাঁ, আমি বিএলও। হ্যাঁ, আমাদের মানসিক নির্যাতন করছে। পুলিশ গায়ে হাত দিচ্ছে আমাদের, এতটা এরা কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা আইন অমান্য করবেন না, ব্যারিকেড থেকে নিচে দাঁড়ান, পুলিশের সাথে সহযোগিতা করুন। কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ আইন অমান্য করবেন না, ব্যারিকেড থেকে নিচে দাঁড়ান, পুলিশের সাথে সহযোগিতা করুন। কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ আইন অমান্য করবেন না, ব্যারিকেড থেকে নিচে নামেন, ব্যারিকেড থেকে নিচে নামুন। আমরা শান্তিপূর্ণভাবে নিরস্ত্র আন্দোলনে এসেছি। কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ আইন অমান্য করবেন না। কাণ্ডটা করে মুখটা লুকিয়ে রেখেছেন, এই কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখুন। দালাল ইলেকশন কমিশন দালালি করছে, বিজেপি দালালি করছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা নিরস্ত্র ভাবে এসেছি, আমাদের কারো হাতে কোনো অস্ত্র নেই, আমরা নিরস্ত্র ভাবে প্রতিবাদ জানাতে এসেছি। সেটাকেও পুলিশ দিয়ে নোংরা ভাবে আমাদের আটকে দেওয়া হচ্ছে। আজকে আমাদেরকে আমাদের দাবি মানা হচ্ছে না, যেখানে আমাদের দেশের এতগুলো রাজ্যে তাদের কথা মানা হচ্ছে, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা বাঙালির বিএলওরা কখনোই সেটা মেনে নেব না। আমরা প্রতিবাদ চালিয়ে যাব। কলকাতা পুলিশের বীরভূম থেকে আপনাদের আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের দাবি আমাদের মান্যতা দেবে। যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা ইলেকশন কমিশনারের কাছে যেতে চান, তাদের দাবি তুলে ধরতে চান, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে তারা কিন্তু এইভাবেই আন্দোলনে থাকবে। অর্থাৎ দেখতে পাচ্ছ একেবারেই পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। ব্যারিকেডের বাইরে তারা রয়েছেন, তারা বলছেন তারা কমিশনারের সাথে দেখা করতে চান, এবং যতক্ষণ না পর্যন্ত তারা কমিশনারের সাথে দেখা করবেন তারা কিন্তু এভাবেই বিক্ষোভ চালাবেন। আমি একটু ছবিটা দেখাতে বলবো। সূর্যেন্দ্র দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিএলও কয়েকজন হাতে গোনা বিএলও, যেটা কিন্তু আমরা আগেও দেখেছিলাম, কয়েকজন হাতে গোনা বিএলও। এছাড়া কিন্তু বিএলও অধিকার মঞ্চের প্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে, এবং তারা একটাই দাবি, এবং দেখতে পাচ্ছ হাতে কালো পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তারা বলছে যে তাদের ওপর, অর্থাৎ বিএলওদের ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই তাদের অভিযোগ রয়েছে, এবং এই অভিযোগ নিয়ে তারা ইলেকশন কমিশনারের সাথে দেখা করতে চান। তার দাবিতে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে বারবার বলা হচ্ছে যে এখান থেকে, অর্থাৎ ইলেকশন ধন্যবাদ সোমা।